তো কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? জীবনে তোমরা নিশ্চয়ই কম বেশি কৃপণ দেখেছো, তবে আজকে তোমাদের বলবো আমার দেখা সবচেয়ে ভয়ানক কৃপণের কথা। জিও নামের এই লোকটা এতই কৃপণ যে পারলে পিঁপড়ের পেট চেপে চিনি বের করে ফেলে। কৃপণতা কাকে বলে এবং কতভাবে যে করা যায় সেগুলোর সবটাই জিও শিখিয়ে দেয়। তবে হঠাৎ করে একটা ঘটনার পর জিও খুবই দানশীল হয়ে যায়। আজকে তোমাদের বলবো এই দানশীল কৃপণের কাহিনী। তো আর দেরি না করে চলো ঢুকে যাই আজকের কাহিনীতে। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের কাজকর্ম সারার সময় জিওর তার মায়ের কথা মনে পড়ে। জিওর মাও ছিল ভয়ানক টাইপের কৃপণ। সে সব সময় চাইতো তার ছেলেও একজন আদর্শ কৃপণ হিসাবে বেড়ে উঠুক। জিওকে ছোটবেলায় ওর মা বড়লোক হওয়ার জন্য কিছু টেকনিক শিখিয়েছে। টেকনিকগুলো হলো, একটা টয়লেটের টিস্যু 10 টুকরো করে প্রতিবার 1 টুকরো করে ব্যবহার করতে হবে। ওইটুকু ছোট জায়গার জন্য এত বড় টিস্যু ব্যবহার করার কোনো মানেই হয় না। 1 ফোঁটা হ্যান্ড ওয়াশ দিয়ে 5 মিনিটের মতো হাত ঘষলেই যথেষ্ট ফেনা তৈরি হয়ে যাবে। পরিমাণে বেশি ব্যবহার করা মানে অপচয় করা। পানির কল এমন ভাবে রাখতে হবে যাতে ফোঁটা ফোঁটা পানি পড়তে থাকে। এই অল্প পরিমাণ পানি মিটারেও দেখাবে না। নিচে একটা বাটি রাখলে এই ফোঁটা ফোঁটা পানি দিয়ে একসময় সেটা ভরে যাবে। বুদ্ধি জানা থাকলে ঘরের টুথপেস্ট কখনোই শেষ হবে না। বিভিন্নভাবে চাপাচাপি করে একটা টুথপেস্ট বছরের পর বছর ব্যবহার করা যায়। পূর্বপুরুষকে শ্রদ্ধা জানাতে আস্ত আগরবাতি না পুড়িয়ে ভেঙে নিলে অল্প খরচেই কাজ সেরে যায়। এভাবে ট্রেনিং দিয়ে জিওর মা তাকে একটা হারকিপটা করে রেখেছে। জিও রোজগার করে পরের মেয়েকে খাওয়ানোর ভয়ে বিয়েটা পর্যন্ত করেনি। মাসের প্রথম দিনেই সে খরচের হিসাবটা করতে শুরু করে। এমন ভাবে হিসাব করে যাতে টাকা জমিয়ে একসময় মিলিয়নিয়ার হওয়া যায়। কোন রকম আতপেটা খেয়েও তো কত মানুষ বেঁচে থাকে। টাকা থাকলেই খরচ করতে হবে এ কথা কে বলেছে? আদিকালের কেনা বা কুড়িয়ে পাওয়া একটা সাইকেলে জিও অফিসে যাতায়াত করতে থাকে। তার পাশের বাসার ভদ্রলোক বলে এই সাইকেলের যা অবস্থা তাতে রাস্তায় ফেলে রাখলেও কেউ এটা নেবে না। জিও ভাবে এসব লোকজন তাকে অনেক হিংসা করে। পাশের ফ্ল্যাটের একজন বড় লোক হয়ে যাবে এটা কেউই মেনে নিতে চায় না। তবে কৃপণ হওয়ার পাশাপাশি জিও নিজের গায়ের চামড়াও গন্ডারের মতো করে ফেলেছে। কারোর কোনো কথাই তার এখন আর গায়ে লাগে না। বীরের বেশে বাংলা সাইকেলে সে এগিয়ে চলে একটা সস্তা রেস্টুরেন্টের দিকে। এই সস্তা রেস্টুরেন্টের সবচেয়ে সস্তা খাবারটাই জিও প্রতিদিনই অর্ডার করে। এখানেই শেষ না, জিও এই সস্তা খাবারের একটা অংশ দুপুরে খাওয়ার জন্য রেখে দেয়। আসলে একটু চালাক না হলে দুনিয়ায় টেকা খুবই মুশকিল। নাস্তা খাওয়ার পর টাকা দিয়ে পানি খেতে হবে, হা হা, এখানেই আছে জিওর কামাল। ডেট ফেল হওয়া 1 প্যাকেট দুধ খেয়ে একটা ফুরফুরে সকালে শুরু করে জিও। এরপরে মাসের বাজার করতে গিয়ে সুপার শপের সব অফারের প্রোডাক্ট ট্রলিতে তুলে ফেলে। কিন্তু এই টাকাও সে নিজের পকেট থেকে খসায় না। দিনের পর দিন জমিয়ে রাখা কুপন থেকে বিল পরিশোধ করে দেওয়া হয়। অফিসে গিয়ে সবকিছু ডেস্কে রেখে সে বসের কাছে চলে যায়। লিফটে উঠে জিও একটা ছোট বাচ্চাকে দেখতে পায়। বাচ্চার হাতে একটা ছোট খেলনা গান ছিল। ছেলেটা জিওর দিকে তাক করে বলে ঠুস ঠুস ঠুস। এতেই জিও আস্তে আস্তে ফ্লোরে লুটিয়ে পড়ে। বাচ্চার মা প্রথমে ভাবে লোকটা ভারী মজার, তো তার বাচ্চার সাথে খুবই ভালো নাটক করছে। কিন্তু কিছুক্ষণ পরেও যখন জিও সেখান থেকে উঠে দাঁড়ায় না, মহিলা তখন ভাবে তার ছেলে লোকটাকে গান শুট করে ঠুকে দিয়েছে। এমার্জেন্সিতে ফোন করে সাহায্য চাইলে জিওকে সোজা হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা জিওর এমআইআর করে দেখতে পায় তার মাথায় টিউমার ধরা পড়েছে। জিও ডাক্তারের রুমে গেলে ডাক্তার তাকে সবকিছু খুলে বলে। জিওর মাথায় তো আকাশ ভেঙে পড়ে। নিজেকে সামলে বলে হয়তো তোমাদের কোনো ভুল হয়েছে। আমি অনেক মুভিতে দেখেছি নায়কের মাথায় টিউমার ধরা পড়ার পর দ্বিতীয় টেস্টে সেটা ভুল প্রমাণ হয়। ডাক্তার বলে আরে বেটা, কোন অ্যাঙ্গেল থেকে তোর নিজেকে নায়ক মনে হলো? আয়নায় নিজের চেহারা শীঘ্র দেখেছিস? কিন্তু জিও নাছরবান্দার মতো বক বক করতেই থাকে। ডাক্তার বলে আরে বেটা, তুই ডাক্তারের চেয়ে বেশি বুঝিস, নে এবার নিজের রিপোর্ট নিজেই দেখ। জিও আর একটা হসপিটালে আরেকজন ডাক্তারের কাছে যায়, কিন্তু এখানে টেস্ট করাতে 150 ইউয়ান বেশি লাগবে। তাই সে আবারও আগের হসপিটালে গিয়ে আরেকবার টেস্ট করে ফেলে। ডাক্তার টেস্ট দেখে বলে তোমার টিউমার প্রতিদিনই বড় হচ্ছে, আরো 100 বার টেস্ট করলেও রেজাল্ট অন্যরকম কিছুই আসবে না। জিও ডাক্তারকে বলে ডাক্তার বাবু, বেঁচে থাকার কি কোনো আশাই নেই? ডাক্তার বলে থাকবে না কেন, তুমি আরো 10 দিনের মতো বাঁচতে পারবে। জিও এক জঙ্গলে তার মায়ের কবরের কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে। টাকা বাঁচাতে সে তার মাকে এমন একটা জায়গায় কবর দেয় যেখানে কবরের জন্য কোনো টাকাই খরচ করতে হয়নি। জিও কেঁদে উঠে বলে এই দিনও আমাকে দেখতে হলো, মাগো তোমার ছেলে তোমার কাছে চলে আসবে কিছুদিনের মধ্যে। বাসায় এসে জিও তার ব্যাংকের হিসাবটা দেখতে পায়। একটা নতুন ফ্ল্যাট কেনার জন্য সে প্রায় 8 লক্ষ ইউয়ান জমিয়ে ফেলেছে। আর মাত্র 2 লাখ জমিয়ে 1 মিলিয়ন করে সে একটা নতুন জীবন শুরু করার প্ল্যান করেছিল। হায় রে, এত টাকা জমালাম কিন্তু খরচ করার মতো সময়ও পেলাম না। মন খারাপ করে জিও রেস্টুরেন্টে চলে যায়। রেস্টুরেন্টের মালিক মিস্টার লি বলে খেয়ে নাও, আর বেশি দিন তো খেতে পারবে না। জিও বলে আমি যে অসুস্থ সেটা তুমি জানলে কিভাবে? মিস্টার লি বলে আমি তোমার কথা চিন্তা করে বলিনি, আমি দোকানটা কিছুদিন পরেই বিক্রি করে দেব, এজন্যই বললাম বেশি দিন আর এখানে খেতে পারবে না। জিও মিস্টার লিকে নিজের ব্যাপারটা খুলে বলে। এরপরে জিজ্ঞাসা করে তুমি যদি জানো যে তোমার হাতে আর মাত্র 10টা দিন সময় আছে তাহলে তুমি কি করবে? মিস্টার লি বলে আমি আমার সবকিছু বিক্রি করে দিয়ে সব টাকা কাছের বন্ধুদের নিয়ে উড়িয়ে ফেলবো। লি এর কথা শুনে জিওর মাথায় আইডিয়া চলে আসে। সাইকেল চালিয়ে সে একটা জায়গায় চলে আসে। এখানে
সেখানেই জিওর সাথে তার আরো কিছু বন্ধু মিলে সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা করেছিল। জিও বয়সে সবার বড় হওয়ায় বলেছিল, আমি হচ্ছি তোমাদের বিগ ব্রাদার, বড় হয়ে আমি অনেক টাকা ইনকাম করে তোমাদের পিছনে খরচ করব, তোমাদের তিনজনের যা মনের ইচ্ছা আমি সেটা পূরণ করে দেব। অবশ্য বন্ধুরা বলেছিল, তুমি যে লেভেলের কিপটা তাতে আমাদের জন্য হয়তো তুমি পানিই কিনবে না। তখন জিও বলেছিল, যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমরা আমাদের প্রতিজ্ঞার কথা লিখে সেটা ওই পাথরের পাশে পুঁতে রাখি। চার বন্ধু নিজেদের ইচ্ছার কথা কাগজে লিখে সেটা একটা বক্সে ভরে সেখানেই পুঁতে রেখেছিল। এক পর্যায়ে জিওর বাবা মা ওর বন্ধুদের ফ্যামিলির সাথে বড় একটা ঝামেলা করে, সেই কারণেই ওদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে যায়। এই ঘটনার পর বন্ধুদের সাথে জিওর আর কখনো দেখা হয়নি। তবে এবার জিও প্ল্যান করে তার বন্ধুদের সাথে সে জীবনের বাকি দিনগুলো কাটাবে। প্রথমেই সে অফিসে গিয়ে চাকরিটা ছেড়ে দেয়, বসের মুখের উপর বলে তোমার একঘেয়ে চাকরির গুল্লি মারি। এরপরে সে তার ছোট ফ্ল্যাটটা বিক্রি করতে চলে যায়। মাত্র 2 লাখ ইউয়ানে জিও এই ফ্ল্যাটটা বিক্রি করে দেয়। আসলে আগে থেকেই জিওর কাছে 8 লক্ষ ইউয়ান ছিল, সেটাকে 1 মিলিয়ন করার জন্য এই ফ্ল্যাটটা সে বিক্রি করে দেয়। জিও চলে যায় প্রথম বন্ধু বাইহুর কাছে। বাইহু একজন খাঁটি বেকার বললেও ভুল হবে। বাইহু আসলে ওর বউ লিউর সেবা যত্ন থেকে শুরু করে সব ধরনের কাজ করে দেয়। জিওর তখন ছোটবেলার কথা মনে পড়ে যায়। বাইহু শুধু বলতো, তোমরা মেয়েদের দিকে তাকিয়ে থাকো কেন, ব্যাপারটা আমি বুঝি না, নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে শেখো। একজন পুরুষ কখনো ভ্যাবলার মতো মেয়েদের পিছনে দাঁড়িয়ে থাকে না। ছোটবেলার কথা মনে করে দিলে বাইহুর প্রায় লজ্জায় মাটিতে মিশে যাওয়ার অবস্থা হয়। এরপরে তারা চলে যায় আরেক বন্ধু দালির কাছে। দালির ছোটবেলা থেকে মার্শাল আর্টের প্রতি একটা প্যাশন ছিল। এখন সে একটা বক্সিং কোম্পানির দারোয়ানের কাজ করে। তবে কাজ ফাঁকি দিয়ে শুধু ম্যাচ দেখার কারণে ম্যানেজার দালির চাকরিটা খেয়ে দেয়। তখনই সেখানে জিও আর বাইহু চলে আসে। দালির কাছে তারা আরেক বন্ধু ডং এর খোঁজ জিজ্ঞাসা করে। দালি বলে ডং এখন একটা ট্রেনের ড্রাইভার। তবে সামনে গিয়ে দেখা যায় ডং আসলে একটা শপিং মলের টয় ট্রেনের ড্রাইভার। ডং ছোটবেলা থেকে চাইতো বড় হয়ে রেসিং কার চালাবে, কিন্তু সব ছেড়ে তাকে এখন এই জিনিস চালাতে হচ্ছে। ডং তার এই কাজটা নিয়ে খুব একটা খুশি না, কারণ তার ছেলে লিয়াং বন্ধুদের সামনে তার সাথে কথা বলতে লজ্জা পায়। জিও সবাইকে নিয়ে রেস্টুরেন্টে এসে সবচেয়ে দামি খাবারগুলো অর্ডার করে। সে সবাইকে তার টিউমারের বিষয়টা খুলে বলে। বাইহু বলে, আরে বেটা, তোর 1 মিলিয়ন ইউয়ান আছে, তুই আগে ভালো করে চিকিৎসা কর, ভালো হয়ে যাবি। জিও বলে, ডাক্তার অলরেডি আমার মরার বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছে, বাঁচার যেহেতু কোনো আশাই নাই, বাঁচার চেষ্টা বৃথা। তাই জিও বলে, আমি তোমাদের সাথে আমার জীবনের শেষ সময়টুকু কাটাতে চাই। আমার ইচ্ছা যদি তোমরা পূরণ করতে চাও তাহলে যেখানে আমরা প্রতিজ্ঞা করেছিলাম সেখানে চলে এসো। সেদিন রাতে বাইহুকে দেখা যায় বউয়ের জন্য রান্না করে সে সবাইকে সার্ভ করছে, কিন্তু বাইহুর বউ তাকে তেমন পাত্তাই দিচ্ছে না, কাজের লোকের মতো আচরণ করছে। ওদিকে ডং তার ছেলে লিয়াং এর সাথে মেশার চেষ্টা করে। লিয়াং ড্যাঙ্কো নামের এক র্যাপারের পাগলা ভক্ত। সে সারাদিন ড্যাঙ্কোর গান শোনে, অন্য কোনো দিকেই তার কোনো খেয়ালই নেই। ডং ছেলের সাথে মেশার চেষ্টা করলেও সে ডংকে কোনো পাত্তাই দেয় না। লিয়াং বলে, তোমার মতো আদি যুগের মানুষের সাথে কি বা কথা বলবো, তুমি তো আমার যুগের ভাষাটাই বুঝতে পারো না। এরপরে আমরা দেখতে পাই দালিকে। দালি রুমের মধ্যে কারাটে প্র্যাকটিস শুরু করলে রুমমেটরা বলে, এইসব বাদ দিয়ে একজন ভালো দারোয়ান হওয়ার চেষ্টা করো, এসব মার্শাল আর্ট তোমার জন্য না। পরের দিন জিও সেই পাথরের কাছে গিয়ে বন্ধুদের জন্য অপেক্ষা করতে থাকে। জিও ভাবে হয়তো ছোটবেলায় তার বাবা মায়ের সেই বাজে কাজের জন্য বন্ধুরা এখনো তার প্রতি রাগ করে আছে, কিন্তু কিছুক্ষণ পরে একজন একজন করে বন্ধুরা তার পাশে এসে দাঁড়াতে থাকে। বন্ধুদের নিয়ে জিও সোজা ব্যাংকে চলে আসে। ব্যাংক থেকে তার সব টাকা ক্যাশ করে একটা ব্যাগের মধ্যে ভরে নেয়। বন্ধুরা সবাই মিলে শহরের সবচেয়ে বড় হোটেলের সবচেয়ে দামি রুমটা ভাড়া নেয়। এরপরে একটা দামি গাড়ি ভাড়া নিয়ে চালাতে শুরু করে। এভাবে যখন পানির মতো টাকা খরচ হতে থাকে, এসব দেখে জিও মাঝে মধ্যেই বুকে হাত দেয়। আরে বাবা, শেষ পর্যন্ত এমন দিনও দেখতে হলো, আমার মতো মানুষকেও এখন টাকা খরচ করতে হচ্ছে। কিন্তু কি আর করার, হাতে আর মাত্র কয়েকটা দিন সময় আছে। টাকাগুলো খরচ না হলে তো আর কবরে নিতে পারবো না। ওদিকে বন্ধুরা টাকা খরচ করার জন্য আজব আজব সব পথ খুঁজতে শুরু করে। জোয়ার আসর আর বারে গিয়ে বেহিসাবি টাকা উড়াতে থাকে। সিফুড রেস্টুরেন্টে অনেকগুলো মাছ অর্ডার করে বলে, এগুলো সব আবার সমুদ্রে ফেলে দাও। এ যেন টাকা খরচের একটা প্রতিযোগিতা চলছে। এভাবে টাকা খরচ করে জিওর টাকাও গড় গড় করে কমতে থাকে। কয়েকদিন আনন্দ ফুর্তি করার পর জিওকে বন্ধুরা নিয়ে আসে শেষ বিদায় স্টোরে। জিওর জন্য কবরের জায়গা কিনতে এখানে রিসেপশনে কথা বলতে যায়। সেখানে দেখা হয় জিওর ছোটবেলার ক্রাশ ওয়াং এর সাথে। প্রথম দেখাতেই নিজের চান্সটা ঝালিয়ে নিতে জিও জিজ্ঞাসা করে, কি বিয়ে শাদী হয়েছে? জিও জানতে পারে ওয়াং এর বিয়ে হয়েছে মিংজুর সাথে। স্কুলে একবার ওয়াং এর শ্বাসনালীতে কিছু একটা ঢুকে গেলে মিংজু সেটা বের করার চেষ্টা করে। জিও ভাবে মিংজু ওর ক্রাশের সাথে খারাপ কিছু করছে। এরপরে জিও সোজা গিয়ে মিংজুর উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পরে জানতে পারে মিংজুর উদ্দেশ্য আসলে ভালো ছিল। জিও মিংজুর সাথে দেখা করতে চাইলে ওয়াং তাকে একটা কবরের কাছে নিয়ে যায়। জিও ব্যাপারটা দেখে কিছুটা খুশি হয়ে যায়। ক্রাশের স্বামী না থাকার কারণে ওর চান্সটা তো বেড়ে গেল, কিন্তু আবার যখন মনে পড়ে নিজের হাতেও তো সময় বেশি নেই, তখন আবারও মন খারাপ হয়ে যায়। জিও নিজের কবরের জন্য সবচেয়ে দামি জায়গাটা বাছাই করে সেটা কিনে নেয়। আবার ওয়াংকে ইমপ্রেস করার জন্য সেই দোকানে থাকা সবকিছুও কিনে নেয়। টাকা খরচের আর কোনো জায়গায় জিওর কাছে অবশিষ্ট নেই, তাই কিছুটা রূপচর্চা
পরিচর্যা করে নেয়। ওয়াং এর কাছে জিওর সব আচরণই আজব লাগতে থাকে। সে জিওকে সব ঘটনা তার কাছে খুলে বলতে বলে। জিও ওয়াংকে তার টিউমারের বিষয়টা জানায়। ওয়াং এরও তো আর আফসোস করা ছাড়া তেমন কিছুই করার নেই। সুযোগ বুঝে জিও ওয়াংকে তার সাথে কিছুটা সময় কাটানোর প্রস্তাব দেয়। পরের দিন ওয়াং হোটেলে চলে আসলে বাকিরা তাদের আলাদা রেখে বাইরে চলে যায়। সবাই চাচ্ছিল মরার আগে জিওর সাথে ওয়াং এর কিছু একটা হয়ে যাক। জিও ওয়াংকে নিয়ে নিচে নামলেই এক লোক তার কাছে গাড়ির চাবি দেয়। ওয়াং ভাবে জিও হয়তো অনেক বড় লোক হয়ে গেছে, কারণ সে এত দামি গাড়ি কিনে ফেলেছে। জিও বলে, গাড়িটা আমি তোমার জন্য ভাড়া করেছি, এই নাও চাবি, আমি গাড়ি চালাতে পারি না। এরপরে দুজনে মিলে বড় একটা শপিং মলে যায়। জিও শপিং মলে থাকা সব কাপড় চোপড় ওয়াংকে কিনে দেয়। বাকি তিন বন্ধু দূর থেকে ওদের গতিবিধি লক্ষ্য করতে থাকে। কিছুক্ষণ পরে জিও চলে যায় ছোটবেলায় তাদের স্কুলটা আরেকবার ঘুরে দেখতে। সেখানে হঠাৎ করে একজন লোক চলে আসে ওয়াং এর কাছে। এই লোকটা ওয়াং এর স্বামীর পাওনাদার। স্বামী মারা যাওয়ার পর ওয়াং এর কাছে এসে টাকা পয়সার জন্য ধর্ণা দিচ্ছে। জিও লোকটাকে বুঝিয়ে বলে, দেখো তুমি টাকা পয়সা পাও ওর স্বামীর কাছে, তুমি মারা যাওয়ার পর তার কাছ থেকে টাকা পয়সা বুঝে নিও। কিন্তু নাছরবান্দা লোকটা কিছুতেই ওদের ছাড়ে না। ফলে জিও উল্টো লোকটাকে ঝাড়ি মারতে শুরু করে। তখনই চারপাশ থেকে লোকজন ওদের ঘিরে ধরে। আরে তোমার সাথে এত লোকজন আছে, সেটা আগে বললে অন্য স্টাইলে খেলতাম। লোকটা জিজ্ঞাসা করে, তাহলে কি করতে? জিও বলে, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি আমার ক্ষমতা। এটা বলেই জিও ওয়াংকে সাথে নিয়ে দৌড়ে পালাতে শুরু করে। এক সময় জিওর বন্ধুরাও সেখানে চলে আসে। জিও দেখে ওয়াং দৌড়াতে না পেরে গাছে উঠে বসেছে। জিও বলে, আরে এই মেয়ের সমস্যা কি? লোকটা কি ভাল্লুক নাকি যে গাছে উঠলে ধরতে পারবে না? পাওনাদার লোকটাও গাছের নিচে দাঁড়িয়ে বলে, থাক গাছে উঠে, দেখি কতক্ষণ থাকতে পারিস। আমারও আজকে কোনো কাজ নেই, সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবো। এদিকে জিও ওয়াংকে বাঁচাতে দৌড়ে গিয়ে হাওয়ায় উঠে একটা ফিল্মি স্টাইলে লাথি মারে, কিন্তু সোজা গিয়ে ধপাস করে মাটিতে পড়ে। জিওর হিরোগিরি এখানেই মাঠে মারা যায়। চারপাশ থেকে লোকটার লোকজন মিলে জিওকে মারতে শুরু করে। সাথে সাথে জিওর বন্ধুরা জিওকে বাঁচাতে সেখানে দাঁড়িয়ে যায়। ফলাফল সব বন্ধুরা মিলে একসাথে মার খেতে শুরু করে। একটু পরে পুলিশ এসে ওদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। রাতে সবাই একসাথে খুব সুন্দর সময় কাটানোর পর জিও কান্না করতে শুরু করে। এই সুন্দর পৃথিবী ছেড়ে এত তাড়াতাড়ি তাকে চলে যেতে হবে, এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। পরের দিন চার বন্ধু সেই আগের জায়গায় একত্র হয়। এখানে জিও বলে, আমি মারা যাওয়ার পর তোমরা নিজেদের মধ্যে বাকি টাকা ভাগ করে নিও। সে আবার সবাইকে জিজ্ঞাসা করে, কারো কোনো ইচ্ছা আছে যেটা এই টাকা দিয়ে পূরণ করবে? জিও ছোটবেলায় বিগ ব্রাদার হিসাবে সবার সব ইচ্ছা পূরণ করার প্রতিজ্ঞা করেছিল। ডালি বলে, আমি একটা বক্সিং টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রস্তুতি নেব। ডং বলে, আমার ছেলে র‍্যাপ গান খুবই পছন্দ করে, আমি আমার ছেলের জন্য একদিন স্টেজে র‍্যাপ গান পারফর্ম করব। তবে বাইহু এখনো কিছু ঠিক করতে পারেনি। বউয়ের কথায় চলতে চলতে ওর নিজের ইচ্ছা শক্তি বলতেও এখন কিছুই নেই। এরপরে ওরা সবাই ওখানেই অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই 10 দিন পূর্ণ হয়ে যাবে। এরপরেই জিও পৃথিবী থেকে বিদায় নেবে। তবে একটু মাথা ঝিমঝিম করলেও জিওর তেমন কিছুই হয় না। তখন জিও বলে, চলো সবাই আমার ফ্ল্যাটে চলে যাই। আমার বাসাটা বেটারা খুব কম দামে কিনে ভেবেছে খুব লাভ করে ফেলবে। আমি যদি নিজের ফ্ল্যাটেই মারা যাই তাহলে আমার ফ্ল্যাট আর কেউ কিনবে না, কিনলে আমি ভূত হয়ে তাদের তাড়িয়ে দেব। ওদিকে আমরা হসপিটালের সিন দেখতে পাই। ডাক্তাররা কয়েকদিন ধরে দেখছে হসপিটালে যারই টেস্ট করা হচ্ছে সবারই ব্রেনে টিউমার ধরা পড়ছে। শেষে ডাক্তার নিজেই এমআরআই মেশিনের মধ্যে ঢুকে নিজে টেস্ট করে ফেললো। আজব ব্যাপার, ডাক্তারের নিজেরও টিউমার ধরা পড়েছে। ঘটনা আর একটু ভালোভাবে দেখে বুঝতে পারে আসলে মেশিনেই সমস্যা। মেশিনের সমস্যার জন্য সবার ব্রেনে টিউমার দেখা যাচ্ছে। সমস্যা যত বেড়ে চলছে টিউমারের সাইজও তত বেড়ে চলছে। এরপরে ডাক্তার জিওর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করলেও কিছুতেই তাকে ফোনে পায় না। পাবেই বা কেমন করে? 10 দিন বাঁচবে শুনে নিজের ফোন যে কোথায় ফেলে রেখেছে জিওর সেটা নিজেরও খেয়াল নেই। এদিকে বাসায় এসে জিও ইচ্ছামতো খেতে শুরু করে আর চলে যাওয়ার প্রহর গুনতে থাকে। হঠাৎ করে চলে আসে সেই প্রত্যাশিত সময়। জিও আস্তে করে ফ্লোরে লুটিয়ে পড়ে। বন্ধুরা ধরাধরি করে তাকে হসপিটালে নিয়ে যায়। হুশ ফিরতেই বন্ধুরা জিওকে সবকিছু খুলে বলে, কিভাবে একটা ভুল টেস্টের মাধ্যমে তার ব্রেনে টিউমার ধরা পড়েছিল। সবটা শুনে জিওর মাথায় আকাশ ভেঙে পড়ে। ডাক্তার তাদের ভুল টেস্টের জন্য জিওর কাছে ক্ষমা চায়। কি করবে বুঝতে না পেরে জিও কান্না জুড়ে দেয়। এক পর্যায়ে সে পাগলের মতো করতে শুরু করে। ডাক্তারের বাচ্চা ডাক্তার, আমার সব টাকা শেষ করে এখন মাপ চাইতে আসছে, আমি তোরে আজকে শেষই করে ফেলবো। বন্ধুরা মিলে তাকে বোঝাতে থাকে, ভাই তুই এতদিন মরে যাচ্ছিলি, এখন বেঁচে আছিস, এটাই তো সবচেয়ে বড় বিষয়। একটু পরে জিও আবারও তার পুরাতন অভ্যাসে ফিরে আসে। কালকে সকালেই ভাড়ার গাড়িটা ফেরত দিতে হবে। কত বিল যে হয়ে গেল, হায় রে হায়। সবাই মিলে একটা ব্রিজের উপরে জিওর বেঁচে থাকাটা সেলিব্রেট করার জন্য দাঁড়ায়। জিওর টাকার ব্যাগে এখনো কিছু টাকা অবশিষ্ট ছিল। সবাই সেই টাকাটা নিয়ে জিওর সাথে মজা করতে থাকে। একটা সময় দালি একটু বেশি মজা করতে গিয়ে ব্যাগটা ফেলে দেয় সোজা নিচে পানির মধ্যে। এইটা দেখে জিও যেন দ্বিতীয়বারের মতো মারা গেল। সেও ব্রিজ থেকে সোজা নিচের দিকে ঝাঁপ দিল। বন্ধুরা সবাই নিচে নেমে জিওকে ডাকতে থাকে, কিন্তু টাকা উদ্ধার না করে সে কিছুতেই ফিরবে না। ডং আর দালি জিওকে পানি থেকে টেনে তোলে। আরে ভাই তুই কি পাগল হয়ে গেলি নাকি? বেঁচে থাকলে সারা জীবন টাকা রোজগার করতে পারবি, টাকা উঠাতে গিয়ে পানিতে ডুবে গেলে জীবনটাই তো শেষ। কিন্তু জিও উল্টো ওদের উপর নিজের ঝাল ঝাড়তে শুরু করে। ফকিন্নিগুলা, তোদের পেছনে আমি সব টাকা শেষ করে দিলাম, বাকি যেটা ছিল সেটাও তোরা এভাবে হাপিস করে দিলি
বুঝলি রে। জিও দালি আর ডংকে যা মুখে আসে তাই বলে অপমান করতে থাকে। দূরে বাইহুকে সেই টাকার ব্যাগটা হাতে দেখতে পাওয়া যায়। বাইহু একটা পর্যায়ে পানিতে ডুব দিয়ে জিওর টাকার ব্যাগটা উদ্ধার করতে পেরেছে। তবে জিওর বাজে আচরণ দেখে ও আর সেটা ফেরত দেয় না। বাইহু ফিরে গিয়ে জিওর গালের উপর সোজা একটা চর বসিয়ে দেয়। এরপরে সব বন্ধুরা জিওকে ছেড়ে সেখান থেকে চলে যায়। জিও আবারও আগের মতো একা হয়ে যায়। জিও বিলাসিতা করে কেনা জিনিসপত্র ফেরত দিতে চাইলেও কোথাও থেকে কিছু ফেরত নেয় না। সব জায়গায় ব্যর্থ হয়ে জিও চলে যায় ওয়াং এর কাছে। সে জিজ্ঞাসা করে কবরের জন্য কেনা জিনিসপত্রগুলো ফেরত নেওয়া যাবে কিনা, কিন্তু ওয়াং সেগুলো ফেরত নিতে পারবে না বলে জানিয়ে দেয়, কারণ সে হচ্ছে দোকানের সামান্য একজন কর্মচারী। তাদের দোকানের কোনো জিনিসই ফেরত নেওয়ার নিয়ম নেই। তবে ওয়াং তার জন্য কেনা সব জামা কাপড় জিওকে দিয়ে বলে এগুলো ফেরত দিলে তুমি হয়তো কিছু টাকা হাতে পাবে। তবে জিও এই ছোট লোকিটা করতে অস্বীকার করে সেখান থেকে বেরিয়ে আসে। নিজের ফ্ল্যাটে গেলে সেখান থেকেও তাকে বের করে দেয়া হয়। কাগজে কলমে এটা তো আর তার ফ্ল্যাট না। সব মিলিয়ে জিও সব হারিয়ে রাস্তায় নেমে আসে। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর সে মিস্টার লি এর রেস্টুরেন্টে চলে আসে। সেখানে অনেকক্ষণ লাল পানি খেয়ে মাতাল হয়ে আবারও রাস্তায় বেরিয়ে আসে। কোথায় যাবে সেটার কোনো আইডিয়া না পেয়ে চলে যায় নিজের কেনা কবরের কাছে। জিও জীবিত অবস্থাতেই কবরে শুয়ে পড়ে। থাকার জায়গা বলতে এটাই তার অবশিষ্ট আছে। একটু পরে সে কবরের মধ্যে একটা বক্স দেখতে পায়। বক্স খুলতেই সে তার 3 বন্ধুর লেখা চিঠি দেখতে পায়। যখন জিও কবরটা কিনেছিল তখনই তার বন্ধুরা তার মারা যাওয়ার পর যা যা বলবে সেটা এখানে লিখে রেখেছিল। বক্স খুলে জিও বন্ধুদের লেখা চিঠিগুলো পড়তে থাকে। বন্ধুরা তার সম্পর্কে অনেক ভালো ভালো কথা লিখেছে। তারা প্রত্যেকেই জিওকে তাদের বেস্ট ফ্রেন্ড মনে করে। তাদের সবার চিঠিতেই লেখে জিও মারা গেলে তারা সবাই খুবই কষ্ট পাবে। সবার চিঠি পড়ে জিও নিজেকে খুবই অপরাধী ভাবতে থাকে। এভাবে সে তার বন্ধুদের অপমান করলো কিভাবে। জিও ভাবতে থাকে যেমন করেই হোক সে তার বন্ধুদের সব ইচ্ছা পূরণ করবেই। এভাবেই সে তার করা সব বাজে কাজের প্রায়শ্চিত্ত করবে। সকালে এই কবরস্থানে ড্যাঙ্কোকে দেখা যায়। ড্যাঙ্কো হচ্ছে সেই র্যাপার যার গান তার বন্ধু ডং এর ছেলে সারাদিন শুনতে থাকে। ড্যাঙ্কো এখানে এসেছিল নিজের জন্য এই কবরটা কিনতে, কিন্তু এই কবরটা আগে থেকে জিও কিনে রেখেছে। তবে বিক্রির কথা শুনে জিও বলে তুমি আমার কাছ থেকে কবরটা কিনে নাও। কবরটা আমি কিনলেও এখন পর্যন্ত এটা কেউ ব্যবহার করেনি, একেবারে ফ্রেশ অবস্থাতেই আছে। এমনকি আমি নিজে এটা রাতে পাহারা দেই। সবকিছু বলে সে ড্যাঙ্কোর কাছে নিজের কেনা কবরটা গছিয়ে দেয়। জিও সেই সময় ড্যাঙ্কোর কাছ থেকে তার কনসার্টের কয়েকটা টিকিটের ব্যবস্থা করে ফেলে। এরপরে জিও চলে আসে দালির কোম্পানির ম্যানেজারের কাছে। সেখানে গিয়ে দালিকে একটা বক্সিং ম্যাচের সুযোগ দেওয়ার কথা বলে, কিন্তু ম্যানেজার বলে আরে ভাই এমনিতেও হিসাবপত্র নিয়ে ব্যাপক যন্ত্রণার মধ্যে আছি, এর মধ্যে আর অন্য কোনো জ্বালাতন করিস না। ম্যানেজার চলে গেলে জিও বসে যায় ম্যানেজারের সব হিসাব নিকাশ ঠিক করে দিতে। একটানা অনেকক্ষণ কাজ করে জিও ম্যানেজারের সব হিসাবপত্র মিলিয়ে দেয়। ম্যানেজার ফিরে এসে যখন দেখে তার হিসাবপত্র সব ঠিকঠাক তখন সে দালির বক্সিং ম্যাচের জন্য রাজি হয়ে যায়। এদিকে দালি বক্সিং ম্যাচের ইনভাইটেশন পেয়ে খুবই খুশি হয়ে যায়। অবশেষে সে একটা টুর্নামেন্টে অংশ নিতে পারবে। তবে জিও এখনো বন্ধুদের সামনে যেতে লজ্জা পেতে থাকে, তাই সে দূর থেকে বন্ধুদের হাসতে দেখে নিজেও খুশি হয়ে যায়। এরপরে সে ডং এর ছেলে লিয়াং এর কাছে গিয়ে ড্যাঙ্কোর কনসার্টের টিকিট তুলে দেয়। টিকিটের সাথে ডংকে সরি বলে একটা চিঠিও লিখে পাঠায়। বাকি থাকলো বাইহু। জিও জানতে পারে বাইহুর ইচ্ছা একটা ব্যবসা শুরু করবে, তবে সেই ব্যবসায়ের টাকা সে কিছুতেই তার বউয়ের কাছ থেকে নেবে না। জিও অনেকগুলো টাকা জোগাড় করে সেগুলো বাইহুর কাছে তুলে দেয়। এরপরে সে বাইহুকে ভালোভাবে ব্যবসা করতে বলে সেখান থেকে চলে আসে। জিও এখন মিস্টার লি এর রেস্টুরেন্টে কাজ করছে আর রাতে সেখানেই থাকছে। ওদিকে সব বন্ধুরা জিওকে ক্ষমা করে আবারও একত্রে কাজ করার জন্য রাজি হয়ে যায়। এরপরে 4 বন্ধু মিলে ঠিক করে কিভাবে সবকিছু শেষ করা যাবে। বন্ধুরা ড্যাঙ্কোর কাছে গিয়ে বহু কষ্টে সেই কনসার্টে ডং এর র্যাপের ব্যাপারে কিছুটা সময় বরাদ্দ রাখতে বলে। ডং তার ছেলেকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা র্যাপ গান লিখেছিল। ড্যাঙ্কোর কনসার্টে সেই গান গাওয়ার ব্যাপারে শেষ পর্যন্ত ড্যাঙ্কো রাজি হয়ে যায়। এদিকে একজন সাংবাদিককে টাকা পয়সা দিয়ে বাইহুর বউয়ের কাছে পাঠানো হয়। সাংবাদিক গিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বাইহু তাকে কতটা ভালোবাসে সেটা বলতে শুরু করে। বাইহুর বউয়েরও বাইহুর ব্যাপারে মন গলে যায়। এদিকে দালির বক্সিং ম্যাচ শুরু হলে তাকে ম্যাচ দেওয়া হয় একজন প্রফেশনাল বক্সারের সাথে, কিন্তু সত্যি কথা বলতে দালি বক্সিং এর কিছুই পারে না। তবে ব্যাপক কেলানি খাওয়ার পরেও দালি কিছুতেই হাল ছাড়ে না। এভাবে রাউন্ডের পর রাউন্ড মার খেয়ে শেষ পর্যন্ত টিকে থাকে দালি। ম্যাচ হারলেও সে আনন্দে উল্লাস করতে থাকে, কারণ তার ইচ্ছা ছিল একজন প্রফেশনাল বক্সারের সাথে শেষ পর্যন্ত টিকে থাকবে। অবশেষে ম্যাচ পুরোটা শেষ করলেও ডিসিশনে দালি হেরে যায়। তবে জীবনের একমাত্র ইচ্ছা পূরণ করতে পেরে সে খুবই খুশি। বাইহুর বউ একটা সংবর্ধনা অনুষ্ঠানে বাইহুর প্রতি তার ভালোবাসার কথা বলে। এ সময় ওয়াংকোকে ফোন দিয়ে জিও একটা সুন্দর ফুলের তোড়ার ব্যবস্থা করে ফেলে। শেষে লাশের ফুলের তোড়াই বাইহু বউয়ের হাতে তুলে দিয়ে তাকে খুশি করে দেয়। ড্যাঙ্কো কনসার্টের এক পর্যায়ে ডংকে স্টেজে ডেকে নেয়। ডং প্রথম দিকে একটু ভয় পেলেও শেষে নিজেকে সামলে নিয়ে পুরো কনসার্ট একাই জমিয়ে দেয়। লিয়াং বাবার এই পারফরমেন্স দেখে খুশিতে বাবাকে জড়িয়ে কাঁদতে শুরু করে। এভাবে সবার সব ইচ্ছা পূরণের মাধ্যমে ছোটবেলায় দেয়া নিজের প্রতিজ্ঞা পূরণ করে জিও। এরপরে জিও আবারও মিস্টার লিয়ার রেস্টুরেন্টে কাজ করতে ফেরত আসে। এবারে বাইহু, ডং আর দালি চলে এসে জিওর হাতে সেই টাকা ভর্তি ব্যাগটা তুলে দেয়। বাইহু বলে তোমার টাকা সেদিন আমি নদীতে পেয়েছিলাম, এই টাকা আমরা নিজেদের মধ্যে ভাগ করার প্ল্যান
প্রয়াণও করেছিলাম, কিন্তু তোমার পরিবর্তন দেখে টাকা আবারও তোমাকেই ফিরিয়ে দিচ্ছি। অবশেষে টাকাটা দিয়ে জিও মিস্টার লি এর রেস্টুরেন্টটা কিনে আবারও নতুন জীবন শুরু করে। আর এদিকে সবার সব ইচ্ছা পূরণের মাধ্যমে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আজকের মুভিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের পাশেই থাকো, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলটা বাজিয়ে দাও।